আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নতুন সরকারের যাত্রার সময় একদম শুরুর দিন, যেদিন তারা একটা মন্ত্রিসভা গঠন করলো, ক্যাবিনেট গঠন করলো, ক্যাবিনেটের নাম আমরা দেখতে পেলাম, সেদিনে আমি একটা কন্টেন্ট করেছিলাম এবং যেখানে আমি যে নতুন যাদের মন্ত্রী বানানো হয়েছে তাদের মধ্যে একজনকে নিয়ে আমি একটু আপত্তির কথা বলেছিলাম। মিস্টার খলিলুর রহমানকে নিয়ে বলেছিলাম, তাকে নেওয়ার কী দরকার ছিল। এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করেছিলাম। আমার ধারণা আপনারা সেটা দেখেছেন। সেখানে অনেকে এরই মধ্যে মন্তব্য করেছেন, আমার কেউ কেউ সমালোচনাও করেছেন। একজন তেমনভাবে লিখেছেন যে ভাই, একটা সরকার গঠন হলো, কাজ শুরু করতে পারলো না, আপনি সমালোচনা শুরু করে দিলেন। ঠিক আছে, আপনার অভিযোগ সত্য, আসলেই তারা কাজ তো শুরু করতে পারেনি, তখনই সমালোচনা করেছি। এটা এই কারণে করেছি যে এটা আসলে আজকে মূল আলোচনা নয়, তবু একটু বলি। এটা এই কারণে করেছি যে আপনি যদি নিজে বুঝতে পারেন যে একটা কাজ ভুল হচ্ছে, যদি তাকে আপনি পছন্দ করেন, অথবা সে যে কাজটা করছে এটা যদি আপনার এবং আপনাদের জীবনযাপনের জন্য প্রভাব বিস্তার করে, তাহলে কিন্তু এটা শুরু করার আগেই বলতে হয়। শুরু করলে তো শুরু হয়ে গেল, তখন থামানো কিন্তু আরও কঠিন। তো আগে ভাগে বললে যদি শুরুও হয়ে যায়, তারপরেও কিন্তু ওই বিষয়ে একটু সতর্ক নজর থাকে সবারই, যে কেন কাজটা করলো। আমি কিন্তু এটাতে খালি সমালোচনাই করিনি, আমি বর্তমান সরকার প্রধানকে একটু সতর্ক করে দেওয়ার চেষ্টা করেছি যে কাজটা কী কারণে কী হলো। আমার কাছে মনে হয়েছে ভুল হলো, সেটা আমি ইনফর্ম করেছি ওনাদেরকে, আর তো কিছু না। এখানে এটা কোনো সমালোচনা নয়, এটা বরং এই সমালোচনাটা আমি মনে করি ওনারাও এটাকে হয়তো ইতিবাচকভাবেই দেখবেন। যাই হোক, ওই আলোচনা আমি এখন আর করছি না। পরে হয়তো কখনো যদি আমি এটা নিয়ে, দর্শকদের আরও মতামত আছে, এগুলি নিয়ে হয়তো কাল পরশু একটা কন্টেন্ট আমি করবো। আজকে আমি যা বলার জন্য বলেছি যে নতুন সরকার যে যাত্রা শুরু করলো, কেমন হলো তাদের যাত্রাটা, এটা আমি আজকে তাদের প্রথম ক্যাবিনেট মিটিং হলো। এটাই হয় যে যখন নতুন একটা সরকার যাত্রা শুরু করে, একদম প্রথম দিনে সব মন্ত্রীদের নিয়ে ওনারা কিন্তু বসেন। এই 50 জন মন্ত্রী বসেছিলেন, তারেক রহমান সহ 50 জন, তার সঙ্গে আরও 10 জন উপদেষ্টা ছিলেন, ওনারাও ছিলেন একসঙ্গে। সবাই মিলে একটা মিটিং করেছেন এবং সেখানে কী কী করতে চান ওনারা, তার একটা মোটামুটি একটা ধারণা পরস্পরকে দিয়েছেন। প্রধানমন্ত্রী বিশেষ করে দিয়েছেন ওনার কি প্ল্যান আছে, সেই প্ল্যানগুলি বলার জন্য। আপনাদের মনে আছে, উনি এসেই বলেছিলেন আমার একটা প্ল্যান আছে, একটা না, ওনার অনেকগুলো প্ল্যান আছে। আমরা সেই অনেকগুলো প্ল্যানের বাস্তবায়ন ধীরে ধীরে দেখতে চাই এবং তার আগে প্ল্যানগুলিও শুনতে চাই যে উনি কী প্ল্যান করেছেন। দায়িত্ব নেওয়ার পর আজকে যে প্রথম ক্যাবিনেট সভা, এই সভায় উনি 3টা বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন, যেটা নাকি ইমিডিয়েট করতে হবে। যে 3টা অগ্রাধিকার বিবেচনায় প্রাথমিকভাবে ওনারা 3টা জিনিস সামনে নিয়ে এসেছেন। এই 3টা জিনিস কী কী? এই 3টা জিনিস হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং সরবরাহ ঠিক রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত, যেমন গ্যাস, বিদ্যুৎ, এগুলোর যেন কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা। দেখেন, এই 3টাই কিন্তু আসলে যে আগামীকাল থেকে যে পবিত্র রমজান শুরু হচ্ছে, রোজা শুরু হচ্ছে, এটাকে সামনে রেখে করা হয়েছে। রোজার সময় আমরা সবসময় দেখেছি জিনিসপত্রের দাম বেড়ে যায়, এই জন্য এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বলেছেন। এবং কিছু কিছু জিনিস আছে এক সময় আমরা প্রতি রমজানেই দেখি যে টাকা দিলেও পাওয়া যায় না, তাদের এই সরবরাহটা ঠিক থাকে, সেদিকেও তারা এই সরকার নজর দেবে। এই একদম খুব গুরুত্বপূর্ণ। এবং এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, দ্রব্যমূল্য কেন নিয়ন্ত্রণ রাখতে হবে এবং এই রাখার নিয়মটা কী। দেখেন, দ্রব্যমূল্য হলো মানুষকে প্রথমে টাচ করে, কিন্তু ভালো মন্দর প্রথম স্পর্শটা হলো দ্রব্যমূল্য দিয়ে। কারণ সবাইকে খেতে হয়, খেতে গেলে বাজার করতে হয়, বাজার করলে জিনিসপত্র কিনতে হয়, কিনতে গেলে টের পাওয়া যায় যে পকেটের টাকার সঙ্গে বাজারের দাম মিলছে কিনা। যদি আমার পকেটে যে টাকাটা আছে, এই টাকাটা তো আমি এই দেশেই বসে ইনকাম করি, তাই না? তো আমার যে ইনকাম, আমার এই আয়ের সঙ্গে যদি আমার ব্যয়টা সঙ্গতিপূর্ণ না হয়, জিনিসপত্র কিনতে গিয়ে যদি আমি আয়ের সঙ্গে মিলাতে না পারি, তখনই কিন্তু মানুষের জীবনে একটা দুর্বিষহ হয়ে ওঠে। তখন যা বলবেন, আপনি ভালো কথা বললেও তখন মেজাজ খারাপ হয়ে যায়। আমি জানি না আপনাদের কি হয়, আমার এরকম হয়। কিন্তু যখন পকেটে টাকা না থাকে না, তখন সব কিছু খারাপ লাগে। তো দ্রব্যমূল্য দিকে ওনারা প্রথমে নজর দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। কিন্তু প্রশ্নটা হলো, দ্রব্যমূল্য মাঝে মাঝে অস্বাভাবিকভাবে বেড়ে যায়, কেন বাড়ে? বাড়ার কারণ হলো দুটো, এক হলো চাঁদাবাজি, এক হলো সিন্ডিকেট। চাঁদাবাজি এবং সিন্ডিকেট, চাঁদাবাজির সঙ্গে আবার আইন শৃঙ্খলার একটা সম্পর্ক আছে। আইন শৃঙ্খলার দায়িত্বটা কার? সালাউদ্দিন সাহেবের, মানে স্বরাষ্ট্রমন্ত্রী। তা চাঁদাবাজি যদি বন্ধ করতে পারেন, দ্রব্যমূল্য অটোমেটিক কমবে।
দেখুন, আমি এটা বারবার উদাহরণ দিয়ে বলেছি, যেমন ধরেন একদম উত্তরবঙ্গ থেকে একটা সবজি ঢাকায় আসবে, সেখানে হয়তো 40 টাকা কেজি, সেটাকে ঢাকায় আসতে আসতে অন্তত 10-12 জায়গায় চাঁদা দিতে হয়। এই চাঁদাটা কে নেয়? আগে নিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাহলে এখন কে নেয়? এখন যদি কেউ নেয় তাহলে তো এই সরকারের কি হবে? ছাত্রলীগ তো এখানে চাঁদা নিতে পারবে না, যুবলীগও পারবে না, স্বেচ্ছাসেবক লীগও পারবে না। তাহলে ছাত্র বলেন, যুব বলেন, অথবা স্বেচ্ছাসেবক বলেন, এরা সবাই তো এই সময়ের এই সরকারের লোক হবে, তাই না? তো যদি চাঁদাবাজি হয় তাহলে বুঝতে হবে এরাই তুলছে চাঁদাটা। এবং চাঁদাবাজি হলে দায়টা কিন্তু আলটিমেটলি, যেহেতু সরকারের অঙ্গ সংগঠন অথবা ভ্রাতৃপ্রতিম সংগঠন তুলছে, তখন দায়টা কিন্তু আলটিমেটলি সরকারের উপর আসবে। সরকার কি চাঁদাবাজি বন্ধ করতে পারবে? পারবে কি পারবে না, এটা আপনি আমি সবাই বুঝতে পারবো। কীভাবে বুঝতে পারবো? ধরেন আওয়ামী লীগ আমলে চাঁদাবাজি হতো, আমরা শুনতাম, একটা নিউজও হয়েছিল আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর, যে এক কাউরান বাজার থেকে নাকি আওয়ামী লীগের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি প্রতিদিন 1 কোটি টাকা নিতেন। মানে চাঁদা যা উঠতো এখান থেকেই তার 1 কোটি টাকা ওনাকে দিতে হতো। তাহলে যদি 1 কোটি টাকা ওনাকে দিতে হয়, তাহলে তুলতো কত কোটি টাকা? কারণ যারা তুলতো তাদের মধ্যে কয়েকটা স্তর আছে কিন্তু মাস্তানির, সেই যারা মাস্তানি করতো তারা তো নিশ্চয়ই ভাগ বাটোয়ারা নিত। তো সেই জিনিসটা তারা চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় চাঁদাবাজিটা কি কমেছিল? কমেনি। কারা নিয়েছে চাঁদা? কারণ বাজার যান, জিজ্ঞাসা করলে জানতে পারবেন যে বিএনপি নামধারী কেউ নিয়েছিল, তাদের সবাই তাকে চিনে। তো সেও তো আছে এখনও সে ওখানকে বিভিন্ন কমিটিতে আছে, বাজার কমিটিতে আসছে, মসজিদ কমিটিতে আছে কিন্তু উনি আছেন, কাউকে হিসাব দেন না। তো উনি কি থাকবেন আগামীতেও? ওখানে তো বিএনপি কেউ এমপি হয়নি, তাহলে এটার কি হবে? এই রোগের চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা যদি আপনি করতে পারেন, যদি ঠিকঠাক মতো অ্যান্টিবায়োটিক দিতে পারেন, তাহলে কিন্তু জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে, সবজির দাম নিয়ন্ত্রণে থাকবে। রোজার সময় লোকে বেগুনি খায়, বেগুনির দাম নিয়ন্ত্রণে থাকবে। লেবুর দাম তো এরই মধ্যে বেড়ে গেছে, 150 টাকা হয়ে গেছে শুনছি। এক হালি লেবুর দাম 150 টাকা, এটা তো অলরেডি বেড়ে গেছে। তো এইগুলি কিন্তু চিন্তা করতে হবে। তো আপনি যদি আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনতে পারেন, আপনি যদি চাঁদাবাজিটা বন্ধ করতে পারেন, তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। সিন্ডিকেট ভাঙুন। সিন্ডিকেট কি ভাঙতে পারবেন? আমাদের নতুন যিনি বাণিজ্য মন্ত্রী হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির, ওনার পারফরমেন্স সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। উনি কেমন লোক, কেমন ক্যাপাবেল লোক, সেটা হয়তো এই রমজানে মানুষ টের পাবে। উনি কি সিন্ডিকেট ভাঙতে পারবেন? সিন্ডিকেট ভাঙা কঠিন কিছু কাজ বলে আমি মনে করি না, যদি সরকার চায়। যদি না ভাঙা যায় তাহলে বুঝবো সরকার দুর্বল, অথবা সরকার নিজেই এর সঙ্গে জড়িত। হিসাব ভাই সহজ। আপনি আমার কে হন, মামাতো ভাই না খালাতো ভাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনি কাজটা করতে পারলেন কি পারলেন না। যদি আপনি পারেন, আপনাকে স্যালুট। যদি আপনাকে না পারেন, আপনার প্রতি আমাদের ক্ষোভ থাকবে। এটাই সহজ কথা। আপনি দায়িত্ব নিয়েছেন, আপনাকে পারতে হবে। মুক্তাদির সাহেবকে বলছি, ভাই আপনি কে? আমি চিনি না আপনাকে চিনতে চাই। আপনি আপনার জাতটা চেনান আমাদেরকে, আমরা অপেক্ষা থাকবো আপনি কী করতে পারেন। আর জ্বালানি মন্ত্রীকে ইকবাল হাসান মাহমুদ, উনি পুরনো মানুষ, আগের থেকে উনি এই খাতের সঙ্গে জড়িত ছিলেন অনেক আগেও, তো ওনার অভিজ্ঞতা বেশি। উনি কী করবেন আমি জানি না। তবে এটা ঠিক, বিদ্যুৎ কিন্তু যাচ্ছে, বিদ্যুৎ কিন্তু নিয়মিত চলে যায়। কালকেও আমার বাসায় বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি একটা টকশোতে ছিলাম, অর্ধেক অবস্থায় বিদ্যুৎ চলে গিয়েছিল। মানে চলে যে গিয়েছিল, আমি যে বানিয়ে বলছি না, তার প্রমাণ হলো এটা, যে কাল রাত আমি ডিবিসি টকশোতে ছিলাম, রাত তো 12টার সময় বিদ্যুৎ চলে গেছিলো, 10-15 মিনিট ছিল না। তো যাই হোক, এটা কিন্তু দেখতে হবে ওয়েজার সময়, বিশেষ করে তারাবি নামাজের সময়, এই সময় বিদ্যুৎ চলে গেলে কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা হয়। এখন কিন্তু ধীরে ধীরে গরমও চলে আসছে, কীভাবে কী হ্যান্ডেল করবেন আমি জানি না। তবে আমি মনে করি সরকার আজকে ক্যাবিনেট মিটিংয়ে যে সিদ্ধান্তগুলি নিয়েছেন, যেগুলি অগ্রাধিকার ভিত্তিতে যেগুলি ওনারা নির্ধারণ করেছেন, আমার পছন্দ হয়েছে। আমি হয়তো বলতাম যে আপনারা চাঁদাবাজি বন্ধ করেন, দুর্নীতি থামান। তো এইগুলো প্রাথমিকভাবে থামালে কিন্তু চাঁদাবাজি এমনি থেমে যাবে, দুর্নীতিও থেমে যাবে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায়, চাঁদাবাজি কমবে। যদি বাজার সরবরাহ ঠিক রাখতে হয়, চাঁদাবাজি বন্ধ করতে হবে। কাজে আমি মনে করি সরকারের উদ্যোগটা ভালো, এবং আমরা দেখতে চাই এর বাস্তবায়ন কেমন হয়।
আমি মনে করি, আমার এটাও মনে হয় যে আমি যতটুকু বুঝতে পেরেছি, তারেক রহমান সাহেব আসলে কিছু প্ল্যান নিয়ে এসেছেন, এবং সেই প্ল্যানগুলি উনি অনেকদিন দেশের বাইরে ছিলেন, দেশ নিয়ে ভেবেছেন। আমার ধারণা ওই সময় উনি প্ল্যানগুলি করেছেন, হয়তো বা নিশ্চয়ই লিখে রেখেছেন, একদম মানে আপনার তালিকা করে রেখেছেন, হয়তো একটার পর একটা ধরবেন। কিন্তু ওনার জন্য সবচেয়ে বড় সমস্যা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে বিশাল ভোটের ব্যবধানে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। সংসদে তাদের আধিপত্য থাকবে অনেক অনেক বেশি, এবং সারা বাংলাদেশে যেভাবে তারা জয়লাভ করেছে, এতে করে পথে ঘাটে মাঠে তাদের আধিপত্য থাকবে আওয়ামী লীগ জমানায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের চাইতে অনেক অনেক বেশি। এই কারণ হলো, আওয়ামী লীগ জমানাতে আওয়ামী পান্ডারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, কিন্তু ওই সময়টাতে সামাজিক যে সংহতি, এটি এখনকার সময়ের চাইতে ভালো ছিল। মব ছিল না। বিএনপি, জামাত থেকে শুরু করে অন্য যে সকল বিরুদ্ধ পথ এবং মতের যারা লোকজন ছিলেন, তারা অ্যাটলিস্ট পুলিশের কাছে যেতে পারতেন, মামলা করতে পারতেন, প্রকাশ্যে চলাফেরা করতে পারতেন, এবং সমাজের যারা গুণীজন, তাদের যথেষ্ট একটা সম্মান ছিল। আমি 2018 সনে আওয়ামী লীগ থেকে চলে যাই এবং বিএনপির মনোনয়নে নির্বাচন করি। তো সেক্ষেত্রে কি, ধরুন আমার তো আসলে যদি সেই ইউনূসের জমানায় হতো, আমাকে তো পাড়িয়ে মারা হতো। আওয়ামী লীগ ক্ষমতায়, তাদের দলের একজন আলোচিত সংসদ সদস্য দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করল। তারপর সেই সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য, প্রকাশ্যে রাজপথে ঘুরে বেড়ালো। আমার বাসাটা ছিল ঢাকা কলেজের পেছনে। সকালে বিকালে আমি সেখান থেকে যখন যেতাম ঢাকা কলেজের সামনে, গভীর রাত পর্যন্ত, 1টা-1:30 পর্যন্ত 100, 150, 200 এরকম ছাত্রলীগের ছেলেরা ভিড় করত, আর দিনে তো আরো বেশি। কিন্তু কখনো ছাত্রলীগের, যুবলীগের বা আওয়ামী লীগের কোনো মানুষ আমার দিকে ওই জমানাতে চোখ বাঁকা করে তাকায়নি, একটি অশ্লীল শব্দ উচ্চারণ করেনি, এবং আমাকে কখনো আওয়ামী লীগ জমানাতে মোবাইলে টেলিফোন করে কোনো একজন মানুষ দলকে সমালোচনা করার জন্য, আমি তো ওই সময়টাতে শেখ হাসিনা থেকে শুরু করে দলের প্রায় সবাইকে নির্মম নিষ্ঠুরভাবে সমালোচনা করেছি। এখন সেই গত 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমালোচনা করেছি, তার সাথে 100 গুণ বেশি সমালোচনা করেছি শেখ হাসিনা। কই কোনো পুলিশ কর্মকর্তা, কোনো ডিবি, কোনো ডিজিএফআই থেকে শুরু করে অন্য কোনো যে মাস্তান, তারা কেউ কখনো আমাকে টেলিফোন করে একটা বাজে কথা বলেনি, বরং রাস্তায় দেখা হলে তারা সম্মান প্রদর্শন করেছেন, তারপর সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। এবং আরও অবাক করার ব্যাপার হলো যে সরকারি অফিসগুলোতে যদি কোনো কাজের জন্য আমি যেতাম, ফোন করতাম নিজের জন্য বা অন্য কারোর জন্য, মানে এতটা সাহায্য এবং সহযোগিতা পেতাম যেটি কল্পনা করা যায় না। কেন হতো, কি হতো আমি জানি না। বহু মানুষ, তাদের জন্য চাকরির তদবির করেছি, বহু মানুষকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছি, বহু মানুষকে পুলিশে সাহায্য দিয়েছি, বহু মন্ত্রীকে টেলিফোন করে বহু এলাকার উন্নয়নের কর্মকাণ্ড করিয়ে দিয়েছে আওয়ামী লীগ জমানাতে 2018 থেকে একেবারে শেষ দিন পর্যন্ত। কিন্তু এই গত 17টি মাসে কোনো সরকারি দপ্তরে একটা টেলিফোন করার সাহস আমার ছিল না। গত 17টি মাসে গাড়ি চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়ার সাহস আমার ছিল না। এমনকি রিকশায় করে হেঁটে কোনোদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি যাইনি গত 17 মাসে। অথচ যেদিন শেখ হাসিনাকে গালাগাল করতাম, যেদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে গালাগাল করতাম, সেই দিন এমনও গেছে পকেটে 4-5 লাখ টাকা ওই শেষ বিকেলে কালেকশন ব্যাংকে জমা দিতে পারিনি, সেই 4-5 লাখ টাকার একটা ব্যাগ হাতে, তো সবসময় ঘড়ি থাকে, মোবাইল থাকে, 2টো মোবাইল থাকে, মানে আমাকে ছিনতাই করলে যে কোনো সময় 10-12 লাখ টাকা হয়তো ওই সময় পাওয়া যেত। তো অফিস থেকে, আমার অফিস প্রেস ক্লাবের সামনে, এখান থেকে রাত্রি
10টা-11টার সময় বের হয়ে হেঁটে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে নিউ মার্কেট হয়ে পায়ে হেঁটে আমার বাসায় গিয়েছি। মনের মধ্যে কোনো ভয় ছিল না, আতঙ্ক ছিল না, এবং আমার জীবনে কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু সেই আমি গত 17 মাসে কোনো সরকারি অফিসে যাওয়ার প্রশ্নই তো আসে না, আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার আমার যাকে বলা হয় দুঃসাহস কখনো হয়নি। তো বোঝার চেষ্টা করুন গণতন্ত্র সহনশীলতা কোন পর্যায়ে চলে এসেছে শেখ হাসিনার পতনের পর। এরপর থানা পুলিশকে কি ফোন করব? পুলিশের যে সকল কর্মকর্তাদের সঙ্গে পরিচয় ছিল, সেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে বহু পুলিশ কর্মকর্তা, অনেকে চাকরি হারিয়েছেন, অনেকে জেলে গেছেন, অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। তো তাদের যে দুঃখের কথা, কাহিনী, সেগুলো শোনার পর কোনো থানায় গিয়ে মানে কোনো একটা ব্যাপারে কারো সাহায্য চাইবো, এই সাহসী আমার হয়নি। বরং আমার কাছে যারা পুলিশি সহযোগিতার জন্য বিভিন্ন সময় সুপারিশ করেছেন, আমি বলেছি যে আরে বাবা, পুলিশই তো বাঁচছে না এখন, পুলিশই তো বিভিন্ন মানুষের সাহায্যের জন্য তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, বাদ দাও এই সমস্ত ব্যাপার, মিনিমাইজ করো সব কিছু। তো এই যে একটা মানে ট্রেন্ড গত 17 মাসে চালু হয়েছে, এটি বিএনপি ক্ষমতা গ্রহণের পর রাতারাতি চলে যাবে এটা আমার মনে হচ্ছে না। বরং গত 17 মাসে যে সকল বিশৃঙ্খলা হয়েছে আর্থিক খাতে, তারপর আন্ডারওয়ার্ল্ডে, ব্যবসা বাণিজ্যে, বিশেষ করে 2 নম্বরই ব্যবসা বাণিজ্যে, টেন্ডারবাজিতে, এর প্রায় 99% কাজই বিএনপির লোকজন করেছেন। সিটি কর্পোরেশনের টেন্ডার, সিটি কর্পোরেশনগুলোর ময়লার কাজ, পাড়া মহল্লার ডিশ ব্যবসা, ফুটপাতের চাঁদাবাজি, দখল বাণিজ্য, এরপরে আওয়ামী লীগের বিভিন্ন সহায় সম্পত্তি দখল করে সেগুলো আত্মসাৎ করার যে চেষ্টা, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে একের পর এক উপর্যুপরি মামলা দিয়ে শত শত হাজার হাজার কোটি টাকা লোপাট করার যে অভিযোগ, কাদের বিরুদ্ধে? জামাতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে, নাকি চরমোনাইয়ের পীর সাহেবের বিরুদ্ধে? আল্লাহর ওয়াস্তে একটু বুকে হাত দিয়ে বলুন তো কাদের বিরুদ্ধে? এখন যারা এই ধরনের কাজকর্ম করেছেন, প্রায় তাদের সবার মধ্যে একটা ভয় ছিল যে জামাত ক্ষমতায় চলে আসবে। কেন আসবে? এর কারণ হলো জামাত সততার প্রচার করছে, জান্নাতের টিকিটের কথা বলছে, তারপর তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের দুর্নীতি, অনিয়ম, এ সকল কথাবার্তা তারা বলছে। তো কাজেই জনগণ হয়তো জামাতকে ভোট দিয়ে দেবে। কিন্তু যখন শেষ পর্যন্ত দেখা গেল যে জামাত জয়লাভ করেনি, বরং যে বিএনপির বিরুদ্ধে জামাত অভিযোগ করত যে তারা চাঁদা আদায় করে, চরমোনাই যাদের বিরুদ্ধে বলতো চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, তারপরে তারেক রহমান সাহেবের ঘেড়ি ভাঙা, কোমর ভাঙা, মিলিটারির মায়ের ফ্যানের সঙ্গে টানিয়ে বেদম প্রহার, এ সকল কথাবার্তা বলে তারেক রহমান সাহেবকে যারা ছোট করার চেষ্টা করেছেন, কার্যত দেখা গেছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন এবং জনগণ ওই যারা চাঁদার অভিযুক্ত সেই দলকেই জনগণ ভোট দিয়েছে। ফলে যারা চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ, গত 17 মাসে নবরূপে যারা যাকে বলা হয় অভিষিক্ত হয়েছেন, নবরূপে যারা ক্ষমতায় ফিরে এসেছেন, তারা চিন্তা করবেন যে আমাদের তো জনগণ ভালোবাসে। যদি চাঁদাবাজি অন্যায় হতো, দখলবাজি অন্যায় হতো, তাহলে তো লোকজন আমাদেরকে ভোট দিত না। যেহেতু লোকজন আমাকে ভোট দিয়েছে, ইট মিনস এটা বৈধ। এই বাংলাদেশে এটা আমাদের অধিকার, এটা আমাদের মানবাধিকার, এটা আমাদের রাজনৈতিক অধিকার। কাজে আমরা চাঁদাবাজি করব, সিরিয়াসলি চাঁদাবাজি করব, যে যাই বলুক না কেন। এর কারণ হলো তাদের যারা প্রতিপক্ষ তারা তো চাঁদাবাজিকে মেইন ইস্যু করে নানাভাবে তারা প্রচার চালিয়েছে, প্রোপাগান্ডা চালিয়েছে, কিন্তু জনগণ তো রেসপন্ড করেনি। তো জনগণ যেহেতু রেসপন্ড করেনি, কাজে আমরা অবশ্যই চাঁদাবাজি করব। তো এদের সংখ্যা কত হবে? 10 লাখ, 20 লাখ, 50 লাখ, যারা এই যে বিএনপির ক্ষমতার কালে নিজেদেরকে ভীষণ রকম বেপরোয়া, ভীষণ রকম শক্তিশালী, ভীষণ রকম যাকে বলা হয়
যুদ্ধংদেহী বানিয়ে ফেলেছেন। তারা যদি আগামীতে এই যে সকল চাঁদাবাজি কর্মকাণ্ড সেইগুলোর পরিমাণ বাড়িয়ে দেন, জনগণের উপর অত্যাচার বাড়িয়ে দেন, আত্মবিশ্বাসে অতিরিক্ত বিজয়ের আনন্দে, তাহলে সকল দায় দায়িত্ব এসে জনাব তারেক রহমান সাহেবের ঘাড়ে উঠবে। এবং 2001 থেকে 2006 সনে হাওয়া ভবন মূলত যে কাজটি করার চেষ্টা করেছিল ইতিবাচকতা, রাজাকারদেরও তো একটা ভালো উদ্দেশ্য ছিল, আলবদরদের একটা ভালো উদ্দেশ্য ছিল, কিন্তু আলবদর সদস্য, রাজাকার বাহিনীর যারা সদস্য, তাদের নানা অপকর্মের কারণে এই দুটো বাহিনীর প্রচুর বদনাম হয়ে যায়, ইতিহাসে অভিশপ্ত হয়। তদ্রূপ হাওয়া ভবন মূলত বিএনপির একটা গবেষণা সেল ছিল। সেখানে বসে তারা চিন্তা করত কি করে রাজনীতি করা যায়। সেখানে তারা বিভিন্ন তথ্যপত্র দিয়ে বিভিন্ন পলিটিক্যাল তারা এজেন্ডা তৈরি করত, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনীতির ন্যারেটিভ তৈরি করত। তো এই উদ্দেশ্যে অনেকটা আওয়ামী লীগের সিআরআই এর মতো একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান ছিল হাওয়া ভবন। কিন্তু সেই হাওয়া ভবনে কি করে ট্যাক্স ঢুকে পড়লো, কি করে ট্যাক্সি ঢুকে পড়লো, কি করে কন্ট্রাক্টারি ঢুকে পড়লো, কমিশন বাণিজ্য থেকে শুরু করে সব কিছু একত্র হয়ে হাওয়া ভবনকে মানুষের নিকট রীতিমতো একটি জীবন্ত জ্বলন্ত আগ্নেয়গিরির লাভা বা জ্বালামুখ রূপে জাতির উপর চাপিয়ে দেওয়া হলো। ফলে কি হলো, জনাব তারেক রহমান সাহেব এত সুন্দর সুন্দর চিন্তা করলেন, ওখানে বসে এত ভালো ভালো কাজ করার চেষ্টা করলেন, তার একটিও তার কাজে এলো না। বরং তিনি সারা দেশে মিস্টার 10% হিসাবে পরিচিত হলেন, এবং এটা আর মুছা গেল না। এই যে তিনি প্রধানমন্ত্রী হবেন, তার অল্প কয়েকদিন আগে টাইম ম্যাগাজিন তাকে নিয়ে একটা বিশাল প্রতিবেদন ছাপালো, যেখানে তাকে প্রডিগাল বয় হিসেবে বলা হলো, উচ্ছন্নে যাওয়া, বেহিসাবি, বাজে স্বভাবের, ঘুষখোর, দুর্নীতিবাজ একজন পুরুষ হিসেবে তাকে টাইম ম্যাগাজিন তুলে ধরলো। তো বোঝার চেষ্টা করুন যে পাপ কখনো বাপকে ছাড়ে না। অন্যের পাপ মানে আপনি কিচ্ছু করেন নাই, একেবারে নিরপরাধ, কিন্তু আপনার আশেপাশে যারা লোকজন রয়েছেন তারা অন্যায় করেছে, সেই দায় আপনি এড়াতে পারেন না। তো বিগত দিনে সেই দায় যদি এখনো তারেক রহমান সাহেবকে তাড়া করে, এবং বিগত দিনে যে নেতাকর্মীদের দাপট ছিল, শক্তি ছিল, অভাব ছিল, অভিযোগ ছিল, সেটি এই জমানাতে এসে এত ডিজিটালাইজড হয়ে গেছে, এবং এর সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হয়েছে, এবং গত 17 বছরে তাদের যে না পাওয়ার বেদনা, না খাওয়ার বেদনা, সবগুলো একত্রে সুদে আসলে যোগ হয়ে যেভাবে এই সময়টিতে পথে ঘাটে মাঠে চাঁদাবাজদের যে দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে, এটা যদি অব্যাহত থাকে তাহলে বিএনপির পতনের জন্য আর কিচ্ছু দরকার হবে না, এই চাঁদাবাজরাই যথেষ্ট। মহান আল্লাহ আমাদের সবাইকে এই চাঁদাবাজের যে জুলুম অত্যাচার থেকে রক্ষা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো প্রিয় দর্শক, এতক্ষণ যেই ভিডিও ফুটেজটি দেখলেন, এই ভিডিও ফুটেজ দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনি যদি একটি কমেন্ট করেন তাহলে আপনার ওই কমেন্টটি আরেকজন এসে পড়বে, সে কিন্তু অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, এবং আপনার ওই কমেন্টের ভিতর যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে, সেই ভুল ত্রুটিও কিন্তু আপনাকে ধরিয়ে দিতে পারবে, আপনি কিন্তু শুধরে নিতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আজকের এই টকশোতে আলোচনা করলেন মাসুদ কামাল। তো এই কথাগুলি কতটা যৌক্তিক ছিল সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।